গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আবার একটা আরআরবি এনটিপিসির পিওয়াইকিউ সিরিজ নিয়ে চলে এসেছি এবং এখানে আমরা কোয়েশ্চেন ডিসকাস করছি, তার সাথে অ্যান্সার এবং সেই কোয়েশ্চেনের মধ্যে আর কি কি অ্যাসোসিয়েটেড ডেটা ডিসকাস করা যায় সেগুলোও আমরা ডিসকাস করছি। তো আমাদের যে 4টে পার্ট অলরেডি চ্যানেলে আপলোড আছে, আশা করি তোমরা সকলে দেখেছো। যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই সেগুলো একবার রিভাইজ করে নিও। তো ফার্স্ট কোয়েশ্চেন আজকে কি রয়েছে দেখি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ আর্ট ফর্ম ওয়াজ মৃণালিনী সারাভাই অ্যাসোসিয়েটেড উইথ? মৃণালিনী সারাভাই কোন শিল্পকলার সঙ্গে যুক্ত? পট্টচিত্র, তাঞ্জোর পেন্টিং, ভারতনাট্যম নাকি মধুবনী পেন্টিং? কোয়েশ্চেনটার অ্যান্সারটা ইজি হয়ে যায় যেহেতু অপশনগুলো এরকম দিয়েছে। কারণ মৃণালিনী সারাভাই যুক্ত হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের সাথে, এবং কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে? না, ভারতনাট্যমের সাথে যুক্ত হচ্ছে মৃণালিনী সারাভাই। যদি আমরা ক্লাসিক্যাল ডান্সকে ডিভাইড করি, কতগুলো ক্লাসিক্যাল ডান্স ফর্ম আমাদের ইন্ডিয়াতে রয়েছে? ক্লাসিক্যাল ডান্স ক্লাসিক্যাল ডান্সের কিছু নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেখানে সেখানে যেভাবে খুশি পারফর্ম করা যায় না। যে কিছু পার্টিকুলার স্টেপ আছে, পার্টিকুলার রুলস আছে, যেগুলোকে মেনটেন করে কিন্তু ক্লাসিক্যাল ডান্স পারফর্ম করা হয়। ক্লাসিক্যাল ডান্স আমাদের ভারতবর্ষে রয়েছে টোটাল 8টা। 8 ক্লাসিক্যাল ডান্স রয়েছে। 8 ক্লাসিক্যাল ডান্স রয়েছে যেটা রেকগনাইজ করা হয়েছে সঙ্গীত নাটক একাডেমির মাধ্যমে, রেকগনাইজ বাই সঙ্গীত নাটক একাডেমি। ওকে, আর এছাড়া মিনিস্ট্রি অফ কালচার আরো একটা ডান্স ফর্মকে ক্লাসিক্যাল ডান্সের আন্ডারে রাখে, মিনিস্ট্রি অফ কালচার, যেটা হচ্ছে ছৌ ডান্স। তাহলে মিনিস্ট্রি অফ কালচার অনুযায়ী আমাদের ক্লাসিক্যাল ডান্স ফর্ম হচ্ছে 9টা। কি কি ক্লাসিক্যাল ডান্স ফর্ম রয়েছে? ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, কত্থক, মণিপুরি, সাতারিয়া, আর হচ্ছে ওডিসি। তাই তো, লিখে দিচ্ছি আমি এখানে। 1 নম্বর হচ্ছে ভারতনাট্যম। তোমরা বলতে থাকবে যে এগুলো কোন কোন স্টেটের সাথে যুক্ত। ভারতনাট্যম, সেকেন্ড হচ্ছে কুচিপুড়ি, থার্ড হচ্ছে কথাকলি, ফোর্থ হচ্ছে মোহিনীআট্টম, ফিফথ হচ্ছে কত্থক, সিক্সথ হচ্ছে ওডিসি, সাতারিয়া তো লাস্টে। আর একটা কি বাদ যাচ্ছে? ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীআট্টম, কত্থক, ওডিসি, মণিপুরি, অ্যান্ড দেন হচ্ছে সাতারিয়া। তোমরা বলো কোন ডান্স ফর্মটা কোন স্টেটের সাথে যুক্ত। জাস্ট এ মিনিট। ওকে, এর মধ্যে প্রথম যেটা রয়েছে ভারতনাট্যম, সেটা কোথার সাথে জড়িত? না, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। কুচিপুড়ি আর মোহিনীআট্টম এই দুটো হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কথাকলি হচ্ছে কেরালা, কত্থক হচ্ছে ইউপি, ওডিসি হচ্ছে উড়িষ্যা, মণিপুরি মণিপুর, এবং সাতারিয়া হচ্ছে আসাম। ভারতনাট্যমের যে যে এক্সপোনেন্ট গুলোর কথা মনে রাখতে হবে,
সেটা হচ্ছে, আমরা তো একটা এক্সপোনেন্ট দেখলাম, মৃণালিনী সারাভাই। এছাড়া মল্লিকা সারাভাই, মৃণালিনী সারাভাই ভারতনাট্যম ছাড়া আর কোন কোন ডান্স ফর্মের সাথে যুক্ত সেটাও একটুখানি খেয়াল রেখো। মৃণালিনী সারাভাই কিন্তু ভারতনাট্যমের সাথে সাথে কুচিপুড়ি ডান্স ফর্মের সঙ্গেও কিন্তু যুক্ত, কুচিপুড়ি ডান্স ফর্মের সঙ্গেও যুক্ত। ভারতনাট্যম পারফর্ম করা হয় তামিলনাড়ুতে, এবং ভারতনাট্যমের আরো দুটো নাম আছে। ভারতনাট্যমকে আর কোন নামে ডাকা হয়? ভারতনাট্যমকে আর ডাকা হয় একার্ঘ্যা বলে। ওকে, আর বলা হয় সাদির আট্টম, সাদির আট্টম। ওকে, আচ্ছা, ভারতনাট্যম টেম্পল টেম্পল ডান্স, একটা টেম্পলে পারফর্ম করা হতো। এটার দুটো ফর্ম দেখতে পাই আমরা, ভারতনাট্যমের দুটো টাইপ, দুটো ফর্মে ডান্স দেখতে পাই। একটা হচ্ছে ম্যাস্কুলাইন ফর্ম, যেটা হচ্ছে স্যাভাইট, মানে শিব তাণ্ডব টাইপের যে সমস্ত ডান্স গুলো হয়, যেটা হচ্ছে ম্যাস্কুলাইন ফর্ম। স্যাভাইট ফর্ম। আর একটা হচ্ছে ফেমিনাইন ফর্ম, যেটা হচ্ছে বৈষ্ণবাইট ফর্ম। সরি, বি এ হবে। এটা লর্ড শিবাকে ডেডিকেট করে, আর এটা হচ্ছে লর্ড বিষ্ণুকে ডেডিকেট করে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখানে এক্সপোনেন্টের কথা যদি মনে রাখতে হয়, এক্সপোনেন্টস, তাহলে কি কি এক্সপোনেন্টস এর কথা মনে রাখবো? 1 নম্বর মনে রাখবো আলারাম ভ্যালি, অ্যালারাম না, অ্যালার্মেল ভ্যালি, আমি এটাকে শুধু অ্যালারাম ভ্যালি বলে দিই। অ্যালার্মেল ভ্যালি। নেক্সট হচ্ছে রুক্মিণী দেবী, রুক্মিণী দেবী আউন্ডেলে। পদ্মা সুব্রমণিয়ম, মৃণালিনী সারাভাই এবং মল্লিকা সারাভাই। মৃণালিনী, মৃণা, মৃণা হয়ে গেল। মৃণালিনী অ্যান্ড মল্লিকা সারাভাই। এই দুজন এই দুজনের সাথে, মানে এদের ফ্যামিলির আরেকজন খুব ফেমাস নাম রয়েছে, সারাভাইয়ের সারনেম ডান্সের সাথে একদমই অ্যাসোসিয়েটেড নয়, সায়েন্স ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড, তার নামটা তোমরা বলবে। আচ্ছা, আর কি মনে রাখবো? ইয়ামিনী কৃষ্ণমূর্তি, ইয়ামিনী কৃষ্ণমূর্তি। ওকে, লীলা স্যামসন। আসতে থাকুক ওগুলো, কিছু করে না, ওটা এখন আসবে ওই গ্রুপে। এখন মানে যেহেতু স্যার কিছু, মানে ওই গ্রুপের যিনি টিচার আছেন তিনি কিছু একটা পাঠাচ্ছেন, যার জন্য আসতে থাকবে, মিউট করে দিলাম। আচ্ছা, লীলা স্যামসং, সোনাল মানসিং। সমস্ত নামগুলো মনে তোমাকে রাখতেই হবে, ইউ হ্যাভ নো চয়েস, ঠিক আছে? এখানে আরো যেটা ইম্পর্টেন্ট খেয়াল রাখবে, ইয়ামিনী কৃষ্ণমূর্তি কাথাকালির সাথে সাথে কুচিপুড়ির সাথে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, আর সোনাল মানসিং ইনি হচ্ছেন ওডিসির সাথে অ্যাসোসিয়েটেড। মৃণালিনী সারাভাই তো বললাম ইনিও কুচিপুড়ির সাথে অ্যাসোসিয়েটেড, কিন্তু মল্লিকা সারাভাই ইনি হচ্ছেন কাথাকালির সাথেও অ্যাসোসিয়েটেড। ওকে, আচ্ছা, এই অ্যালারাম ভ্যালি
ইনি হচ্ছেন অলসো অ্যাসোসিয়েটেড উইথ ওডিসি, ঠিক আছে, ইনি ওডিসির সাথে অ্যাসোসিয়েটেড, এবং ইনি একটা ওয়ান টাইপ অফ মানে ভারতনাট্যমের একটা পার্টিকুলার স্টাইলকে প্রফাউন্ড করেন, যেটা হচ্ছে তোমার পন্নালালুর স্টাইল। ওকে, রুক্মিণী দেবী আউন্ডেলে সম্পর্কে আর কি মনে রাখতে হবে? রুক্মিণী দেবী আউন্ডেলে ইনি কিন্তু হচ্ছেন কলাক্ষেত্র যে ডান্স স্কুল আছে সেই কলাক্ষেত্র ডান্স স্কুল ফাউন্ড করেছিলেন। কলাক্ষেত্র পেনটা ডিস্টার্ব করছে, ডান্স স্কুল ফাউন্ড করেছিলেন। ওকে, আচ্ছা, আর কিছু মনে রাখতে হবে এখানে? যামিনী কৃষ্ণমূর্তি সম্পর্কে আর একটা ইনফরমেশন মনে রেখো, এনার একটা টাইটেল আছে যেটা হচ্ছে রেসিডেন্ট ডান্সারকে দেওয়া হয়, যেটা হচ্ছে আস্থানা নর্তকী। আস্থানা নর্তকী। রেসিডেন্স ডান্সার, কোথাকার রেসিডেন্স ডান্সার? না তিরুমালা তিরুপতি টেম্পলের, তিরুমালা তিরুপতি টেম্পলের রেসিডেন্স ডান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। একটা কোয়েশ্চেনে অনেক অনেক ইনফরমেশন আমরা পড়ে নিয়েছি। অন হুইচ লেক দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড? কোন লেকের ওপর গোল্ডেন টেম্পলটা নির্মাণ করা হয়েছে, বা গোল্ডেন টেম্পলের পাশে যে লেকটা রয়েছে সেটা কোন লেক? অমৃত সরোবর লেক, গোল্ডেন লেক, হরিকা লেক, নাকি সুখনা লেক? গোল্ডেন টেম্পল টা কোন লেকের ওপর অবস্থিত? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, অমৃত সরোবর লেক। গোল্ডেন টেম্পল বানানোর জন্য জমি দান করেছিলেন আকবর, আমরা শুনেছি, শুনেছি না মানে এমন বললাম যেন আমাদের টাইমেই হয়েছে। আমরা জানি যে আকবর গোল্ডেন টেম্পল বানানোর জন্য হচ্ছে জমি দান করেছিলেন, ঠিক আছে। এবং এই যে গোল্ডেন টেম্পলের যে গোল্ড প্লেটিংটা করা হয়েছে, সেই গোল্ড প্লেটিং কে করেছিল? গোল্ড প্লেটিং করেছিলেন রাজা রঞ্জিত সিং। রাজা রঞ্জিত সিং। ওকে, আচ্ছা, যদি আমরা একটুখানি শিখ গুরুগুলোর নাম দেখে নিই, এই প্রথম কয়েকটা কোয়েশ্চেনে একটু বেশি ইনফরমেশন দিতে লাগছে, কারণ প্রথম ক্লাসগুলো যদি এগুলো তোমাদের পড়া হয়ে যায় তাহলে নেক্সটে এগুলো থেকে কোয়েশ্চেন দিতে পারবো। প্রথম শিখ গুরু কে ছিলেন? গুরু নানক দেব, তাই তো? গুরু নানক দেব ছিলেন প্রথম শিখ গুরু, এবং তিনি কি সিস্টেম চালু করেছিলেন? তিনি লঙ্গর সিস্টেম চালু করেছিলেন, যেখানে খাবার দেওয়া হয়, তাই তো? লঙ্গর সিস্টেম চালু করেছিলেন। এবং এই গুরু নানক দেব ইনি কার কন্টেম্পোরারি ছিলেন? মুঘল রুলার ছিলেন তখন বাবর। নেক্সট হচ্ছে কে? এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড শিখ গুরু কে ছিলেন? সেকেন্ড শিখ গুরু ছিলেন গুরু অঙ্গদ দেব। এনার সম্পর্কে কি ইনফরমেশন মনে রাখবো? না ইনি গুরুমুখী যে স্ক্রিপ্ট রয়েছে, যে স্ক্রিপ্ট একটা পার্টিকুলার স্ক্রিপ্ট বা স্ক্রিপ্টের বাংলা কি, যে এই রে স্ক্রিপ্টের বাংলা হচ্ছে ভাষা, তো ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট মানে যেভাবে লেখা হচ্ছে সেটাকে স্ক্রিপ্ট বলছি। তো ইনি গুরুমুখী স্ক্রিপ্ট চালু করে ইন্ট্রোডিউস করেছিলেন, গুরুমুখী স্ক্রিপ্ট ইন্ট্রোডিউস করেছিলেন। নেক্সট থার্ড যে গুরু ছিলেন তার নাম কি? অমর দাস। গুরু অমর দাস, তাই তো? এনার অ্যাসোসিয়েটেড কি মনে রাখবো? না ইনি ছিলেন আকবরের কন্টেম্পোরারি, এবং এর পরের যিনি গুরু রামদাস, যিনি অমৃতসর ফাউন্ড করছেন এবং গোল্ডেন টেম্পল বানাচ্ছেন, তিনিও কিন্তু আকবরের কন্টেম্পোরারি ছিলেন।
আকবরের কন্টেম্পোরারি ছিলেন এবং ইনি মাল আখাড়া বলে মাল আখাড়া ডেভেলপ করেছিলেন। আখাড়া মানে যেখানে হচ্ছে তোমার কসরত করা হয়, বডি বিল্ডিং করা হয়, আখাড়া বলে না, সেই মাল আখাড়া ডেভেলপ করেছিলেন। ফোর্থ হচ্ছে এবং ইম্পর্টেন্ট এটা, গুরু রামদাস। গুরু রামদাস ইনি গোল্ডেন টেম্পল বানিয়েছিলেন এবং যেহেতু আকবর জমিদান করেছিল তাহলে অবশ্যই আকবরের কন্টেম্পোরারি ছিলেন। ওকে, এরপরে ফিফথ অর্জুন দেব, গুরু অর্জুন দেব। ইনি আদি গ্রন্থ কম্পাইল করেছিলেন, আদি গ্রন্থ কম্পাইল করেছিলেন। কম্পাইল করেছিলেন। সিক্সথ কে, এবং গোল্ডেন টেম্পলের কনস্ট্রাকশন কমপ্লিট করেছিলেন। completed the construction of golden temple. ওকে, এবং এই গুরু অর্জুন দেবকে কে হত্যা করেন? executed by জাহাঙ্গীর। জাহাঙ্গীর তো জে দিয়ে হয়, আমি জেড দিয়ে কেন লিখছি? জাহাঙ্গীর এনাকে হত্যা করেছিলেন। 6 নম্বর গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সাহেব, হরগোবিন্দ সাহেব বা হরগোবিন্দ যেটাকে আমরা বাংলাতে বলি। ইনি আকাল যে তখ্ত রয়েছে, আকাল মানে হচ্ছে আকাল একটা আলাদা সেক্ট, সেই আকাল সেক্ট বা আকাল তখ্ত কে ক্রিয়েট করেছিলেন। শিখদের মধ্যে আলাদা একটা শ্রেণী বলতে পারি। সেভেন্থ হচ্ছে হররায় সাহেব। ইনি হচ্ছে আওরঙ্গজেবের কন্টেম্পোরারি ছিলেন। 8 নম্বর কে? গুরু হরকৃষ্ণ সাহেব। হর রায়ের পর হরকৃষ্ণ। ইনিও হচ্ছে ঔরঙ্গজেবের কন্টেম্পোরারি ছিলেন। এবং এরপরে নবম যে শিখ গুরু তেগ বাহাদুর, ইনি তো ঔরঙ্গজেবের কন্টেম্পোরারি ছিলেন এবং এনাকে ঔরঙ্গজেব কিন্তু হত্যা করেছিলেন, ঠিক আছে? প্রসিকিউটেড বাই ঔরঙ্গজেব। এবং দশম শিখ গুরু, গুরু গোবিন্দ সিং। 10th গুরু গোবিন্দ সিং। এর সম্পর্কে কি মনে রাখবো? লাস্ট শিখ গুরু ছিলেন এবং খালসা পান্থ স্ট্যাবলিশ করেছিলেন, খালসা পান্থ। বলি না ওয়াইগুরু কি খালসা সামথিং কিছু একটা বলে শিখরা। তো এই কটা ইনফরমেশন তোমরা কিন্তু মনে রাখবে। গুরু নানক দেব যিনি লঙ্গার সিস্টেম করেছিলেন, বাবারের কন্টেম্পোরারি ছিলেন। অঙ্গদ দেব গুরুমুখী স্ক্রিপ্ট প্রচলন করেছিলেন। অমর দাস হচ্ছে আকবরের কন্টেম্পোরারি ছিলেন। তারপরে হচ্ছে রামদাস যিনি গোল্ডেন টেম্পল বানানো শুরু করছেন, এবং তারপরে হচ্ছে অর্জুন দেব যিনি গোল্ডেন টেম্পল বানানো শেষ করছেন এবং আদি গ্রন্থ যেটা হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ সেটাকে কম্পাইল করছেন। তারপর হচ্ছে হরগোবিন্দ যিনি আকাল তখ্তের এস্টাবলিশ করছেন। হর রায় ঔরঙ্গজেবের কন্টেম্পোরারি। 8th শিখ গুরু যেটা হচ্ছে গুরু হরকৃষ্ণ, তিনিও ঔরঙ্গজেবের কন্টেম্পোরারি ছিলেন। 9th শিখ গুরু তেগ বাহাদুর, তাকে তো ঔরঙ্গজেবের কন্টেম্পোরারি ছিলেন এবং তাকে ঔরঙ্গজেব খুব মানে নিষ্ঠুর ভাবে হত্যা করেছিলেন। এবং 10 নম্বর গুরু, গুরু গোবিন্দ সিং, তিনি হচ্ছে খালসা পান্থ তিনি এস্টাবলিশ করেছিলেন। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3।
আগে কেন চলে গেলাম? Which article of the Indian Constitution outline the principle of just and human condition of work? Just and human condition work এই কথাটা একদম কনস্টিটিউশন থেকেই তুলে ধরা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায্য এবং মানবিক কর্ম পরিবেশের নীতির রূপরেখা বর্ণিত রয়েছে? আর্টিকেল 46, 42, 48 নাকি 41? প্রত্যেকটা আর্টিকেলই ডিপিএসপির মধ্যে রয়েছে। আমরা দেখেছিলাম যে ডিপিএসপি যেখানে স্টেটকে ডিরেকশন দেওয়া হয়েছে যে তুমি কিভাবে গভর্ন করবে গোটা স্টেটটাকে, এবং ডিপিএসপি কোথায় রয়েছে? পার্ট নাম্বার 4 এ রয়েছে। পার্ট নাম্বার 4 এ রয়েছে ডিপিএসপি, যেখানে আর্টিকেল নাম্বার কত থেকে কত? আর্টিকেল নাম্বার 36 থেকে 51। আর্টিকেল নাম্বার 36 থেকে 51। আর্টিকেল 36 এ কি বলা হচ্ছে? আর্টিকেল 36 এ বলা হচ্ছে, আর্টিকেল 36 এ বলা হচ্ছে এটা যে আর্টিকেল 12 এ যে স্টেটের ডেফিনেশন দেওয়া ছিল, আর্টিকেল 36 এ বলা হচ্ছে এই যে ডিপিএসপি তে যে স্টেট কথাটা রয়েছে না, এই স্টেটের মানে সেটাই যেটা আর্টিকেল 12 এ মেনশন করা রয়েছে। ঠিক আছে, এই আর্টিকেল 36 ও স্টেটকে ডিফাইন করছে, এবং স্টেটকে ডিফাইন করতে গিয়ে কি বলছে যে এখানে আর ডেফিনেশন দেয়নি, এখানে বলা হয়েছে যে আর্টিকেল 12 এর মধ্যে স্টেটের যে ডেফিনেশনটা দেওয়া ছিল আর্টিকেল 36 এ সেটাকে আরো জোর দিয়ে বলা হচ্ছে যে এখানে স্টেট মানে ওই সমস্ত কনটেক্সট গুলোকে বলা হচ্ছে। ঠিক আছে, আর্টিকেল 37 কি বলছে? আর্টিকেল 37 বলছে যে আর্টিকেল 37 বলছে যে ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল ইন নেচার। নন জাস্টিসিয়েবল ইন নেচার। আমরা কিন্তু যদি ফান্ডামেন্টাল রাইটস দেখি সেটা কিন্তু জাস্টিসিয়েবল ইন নেচার। তোমার যদি ফান্ডামেন্টাল রাইট হনন করে কেউ, তাহলে তুমি কোর্টে গিয়ে আপিল করতে পারো, ডিরেক্টলি সুপ্রিম কোর্টে রিট পিটিশন জারি করতে পারো যে আমার ফান্ডামেন্টাল রাইটস খর্ব করা হচ্ছে, যদি সেটা কোনো ইলিগাল ভাবে খর্ব করা হয়। মানে ধরো ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছে, সেখানে তোমার ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে না, তখন তুমি কোর্টে যেতে পারবে না। আদারওয়াইজ ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল ইন নেচার, বাট ডিপিএসপি নয়, জাস্টিসিয়েবল ইন নেচার নয়। ডিপিএসপি কে কে কোট করে কতগুলো আর কি উক্তি আছে, সেগুলো একটুখানি মনে রাখবে। ডিপিএসপি কে বলা হয়েছে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। ডিপিএসপি কে কি বলা হয়েছে? ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। কোথায় লিখবো? এগুলো থেকে কোয়েশ্চেন আসে, ডিরেক্ট কোয়েশ্চেন আসে। ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন, ওকে। এবং আর কি বলা হয়েছে? এবং এটা 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 কোথায় রয়েছে? ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনটা কোথায় ছিল? না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এ ছিল। ওকে, নোভেল ফিচার কে বলেছেন? ডিপিএসপি কে নোভেল ফিচার কে বলেছেন? ডিপিএসপি কে নোভেল ফিচার বলেছেন বি আর আম্বেদকর। হ্যাঁ, যত নোটিফিকেশন সব এই ক্লাস চলাকালীন আসবে। আর কি পড়বো? আর হচ্ছে ডিপিএসপি কে বলেছেন যে কনসাইন্স অফ কনস্টিটিউশন। কনসাইন্সেস অফ কনস্টিটিউশন কে বলেছেন? এটা বলেছেন অস্টিন। ওকে, অস্টিন বলেছেন কনসাইন্স অফ কনস্টিটিউশন। এবং চেক পেয়েবল বাই দ্য ব্যাংক অফ হিজ ওন কনভিনিয়েন্স, এই কথাটা বলেছেন কেটি শাহ। পরের স্লাইড ফাঁকা আছে? আচ্ছা, এটার উত্তরটা আর্টিকেল 42 হবে, সেটা ডিসকাস করছি। হ্যাঁ, ফাঁকা আছে। ডিপিএসপি কে বলেছেন যে চেক যেটা ব্যাংকের মর্জির ওপর পেমেন্ট হবে। চেক তো আছে, কিন্তু সেটা চেকটা তুমি যখন খুশি তোমার ইচ্ছা মতো সেই চেকের টাকাটা ভাঙাতে পারবে না। চেক পেয়েবল বাই দ্য ব্যাংক at its own convenience. Convenience, এটা বলেছে কেটি শাহ। কেটি শাহ কনস্টিটিউশন অ্যাসেম্বলির কোন কমিটির চেয়ারপারসন ছিল? কনস্টিটিউশন অ্যাসেম্বলির কোন কমিটির চেয়ারপারসন ছিলেন? তোমাদেরকে যে কোয়েশ্চেন গুলো করি সেগুলোর একটা উত্তর পাই না কিন্তু আমি। আগের দিন একটা পেয়েছি, যদিও অ্যাডিয়াবেটিক প্রসেস, যদি হিট কনস্ট্যান্ট থাকে তাহলে হয়। আচ্ছা,
ডিপিএসপি কি করে না, ডিপিএসপি একটা ওয়েলফেয়ার স্টেট এস্টাবলিশ করার চেষ্টা করে, ওয়েলফেয়ার স্টেট এস্টাবলিশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ডিপিএসপি হচ্ছে পজিটিভ ইন নেচার, মানে এখানে সব জায়গায় বলা হয়েছে যে স্টেটের এটা করা উচিত, স্টেট মানে কি কি করতে হবে ইন এ পজিটিভ ওয়েতে ডিপিএসপি তে নির্দেশ দেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ফান্ডামেন্টাল রাইটস এ কিন্তু পজিটিভ ফান্ডামেন্টাল রাইট আছে, নেগেটিভ ফান্ডামেন্টাল রাইটস আছে। কেমন না, বলা হচ্ছে যে এখানে স্টেট বা কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল কেউ ডিসক্রিমিনেট করতে পারবে না। আর্টিকেল 15 বলছে ডিসক্রিমিনেট করতে পারবে না কিসের বেসিসে, সেক্স, কাস্ট, রিলিজিয়ান, প্লেস অফ বার্থ এবং জেন্ডার তো বললাম, সেক্স, কাস্ট, রিলিজিয়ন, প্লেস অফ বার্থ এন্ড হচ্ছে আর একটা কি ছিল, 5টা ছিল, যাই হোক। তো ডিসক্রিমিনেট করতে পারবে না, এগুলো যেটা না বলছে, যেটা করতে পারবে না সেটা হচ্ছে নেগেটিভ ইন নেচার, এবং পজিটিভ ফান্ডামেন্টাল রাইটসও আমরা দেখতে পাবো। কিন্তু ডিপিএসপি সবটাই তোমার পজিটিভ ইন নেচার, এবং এটাকে তোমার নেওয়া হয়েছে কোথা থেকে ডিপিএসপি কে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি কে, বরোড ফ্রম হুইচ স্টেট। আচ্ছা, আর একটা এখানে এটা এখানে লিখে দিই, নইলে তো তোমরা 6 to establish social and economic democracy, economic democracy। তাহলে একবার ঝট করে রিক্যাপ করে নি এতক্ষণ কি পড়লাম, যে ডিপিএসপি কোথায় রয়েছে, ডিপিএসপি রয়েছে তোমার হচ্ছে পার্ট 4 এ, আর্টিকেল নাম্বার 36 থেকে 51 এ। আর্টিকেল 36 কি বলছে, আর্টিকেল 36 বলছে যে স্টেটের ডেফিনেশন যেটা হচ্ছে তোমার আর্টিকেল 12 এ রয়েছে, সেই ডেফিনেশনটাই আর্টিকেল 36 এ বলা হচ্ছে। 37 বলছে নন জাস্টিসিয়েবল ইন নেচার, এবং ডিপিএসপি কে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেখান থেকে নেওয়া হয়েছে। এবং নোবেল ফিচার বলেছেন বি.আর. আম্বেদকর, কনসাইন্স অফ কনস্টিটিউশন বলেছেন অস্টিন, চেক পেয়েবল বাই দ্য ব্যাংক অ্যাট ইজ ওন কনভিনিয়েন্স এটা বলেছেন কেটি শাহ, এবং ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। আশা করি এই উত্তরটা তোমরা এতক্ষণ দিয়েছিলে, আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। আচ্ছা, এখানে যে আর্টিকেল গুলো রয়েছে, এবার ডিপিএসপি কে যদি আমরা 37 হয়ে গেল, 38 থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়াল ডিপিএসপি। 38 এ যেখানে বলা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট এস্টাবলিশ করতে বলা হয়েছে। 39 এ তোমার অ্যাকচুয়ালি 6টা ক্লজ আছে, যেখানে লাইভলিহুড, মেটেরিয়াল রিসোর্সেস ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছে, কনসেন্ট্রেশন করা যাবে না ওয়েলথে সেটা বলা হয়েছে, পেমেন্ট করতে হবে ইকুয়াল ওয়ার্কের জন্য বোথ দ্য সেক্সের, হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার্সদের কথা বলা হয়েছে, হেলথ এবং স্ট্রেংথের প্রতি খেয়াল রাখতে হবে ওয়ার্কার্সদের সেটার কথা বলা হয়েছে, এবং চিলড্রেনদের জন্য কিছু প্রভিশনস রয়েছে আর্টিকেল নাম্বার 39 এ। তারপর এখানে যেটা রয়েছে আর্টিকেল নাম্বার 42, এখানে বলা হয়েছে জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন এবং ম্যাটারনিটি লিভের কথাও কিন্তু আর্টিকেল নাম্বার 42 তে বলা হয়েছে, ম্যাটারনিটি লিভের কথা। আজকে এইটুকুই থাক ডিপিএসপি সম্পর্কে। ডিপিএসপি চ্যাপ্টারটা একটু বড়, আস্তে আস্তে আমরা কোয়েশ্চেনের সাথে সাথে ডিসকাস করব। ওকে, ডিপিএসপি কে আমরা মানে 3টে ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে সোশ্যালিস্ট ডিপিএসপি, একটা গান্ধীয়ান ডিপিএসপি, একটা হচ্ছে লিবারেল ইন্টেলেকচুয়াল। ঠিক আছে, ডিপিএসপি কে আমরা 3টে টাইপে ডিফাইন করতে পারি, যেটা কনস্টিটিউশনে মেনশন নেই, আমরা পড়ার জন্য সেটা পড়ার সুবিধার্থে ডিফাইন করি। গান্ধীয়ান ডিপিএসপি কোনগুলো, যেগুলো গান্ধীজির ফিলোসফিকে ইন্সপায়ার করছে, মানে যেমন ধরো পঞ্চায়েতের এস্টাবলিশমেন্ট করা, কটেজ ইন্ডাস্ট্রি প্রমোট করা, বা তোমার কোঅপারেটিভ সোসাইটি, এগুলো হচ্ছে গান্ধীয়ান ডিপিএসপির মধ্যে পড়ছে, যেগুলো তোমার গান্ধীয়ান প্রিন্সিপালকে ফলো করছে। যেগুলো ধরো সোশ্যালিস্ট ডিপিএসপি, তুমি ডিপিএসপিটা পড়লেই বুঝতে পারবে যে এমন ডিপিএসপি যেগুলোতে সোশ্যালিস্ট কান্ট্রি বানানোর কথা বলা হচ্ছে, যেমন ধরো ওয়েলফেয়ার করতে হবে স্টেটে, বা ফ্রি লিগাল এইড দিতে হবে, সেটা একটা সোশ্যালিস্ট মেন্টালিটিকে প্রদর্শন করছে। আর একটা হচ্ছে লিবারেল ইন্টেলেকচুয়াল। লিবারেল ইন্টেলেকচুয়াল ফোকাস কিসে করে, ইন্ডিভিজুয়াল রাইটস এবং লিবার্টির উপর ফোকাস করে। যেমন ধরো ইউনিভার্সাল সিভিল কোড, ইউসিসি, ইম্পর্টেন্ট, আর্টিকেল নাম্বার 44 এ রয়েছে। আর্টিকেল 44 এ রয়েছে ইউনিভার্সাল
সিভিল কোড ইউসিসি, যেটা কোথায় প্রথমবার কোন স্টেটে লাগানো হয়েছে, ইন্ডিয়ার কোন স্টেটে ইউসিসি লাগু করা হয়েছে, তোমরা কমেন্ট করে বলবে। আর ইউসিসিটা হচ্ছে তোমার একটা লিবারেল এবং ইন্টেলেকচুয়াল টাইপের ডিপিএসপি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4. The first captain of Indian cricket team for the day international was which of these? কে প্রথম ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল ওয়ান ডে ইন্টারন্যাশনাল? আমি না এর বাংলাগুলো সবকটাতে অ্যাড করলাম, কিন্তু আমি বুঝতে পারছি না যে কেন বাংলাগুলো আসলো না। এটাতে এসছে না, এটাতে এসছে, তারপরে কিছু কিছুতে এসছে, সবগুলোতে আসেনি। ঠিক আছে, যাই হোক, সঠিক উত্তর কোনটা হবে? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অজিত ওয়াডেকার। অজিত ওয়াডেকার ছিলেন ফার্স্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেন। কপিল দেব কবে ক্যাপ্টেন ছিলেন? কপিল দেব যখন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম তখন কপিল দেব ক্যাপ্টেন ছিলেন 1982 তে। Next question, question number 5. Dash administration become the model followed by the greater দুবার হয়ে গেছে, greater by the great emperor Akbar when he consolidated the Mughal empire. মহান সম্রাট আকবর কোন কার শাসন ব্যবস্থার মডেলের উপর ভিত্তি করে তার শাসন ব্যবস্থা গড়ে তোলেন? শেরশাহ সূরি, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ তুগলক নাকি চেঙ্গিস খান? কার শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে তার শাসন ব্যবস্থা গড়ে তোলেন? মানে আকবরের যে শাসন ব্যবস্থা ছিল সেটা তিনি কার শাসন ব্যবস্থা থেকে ইন্সপায়ার হয়েছিলেন? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, শেরশাহ সূরির শাসন ব্যবস্থা থেকে ইন্সপায়ার হয়েছিলেন। শেরশাহ সূরির সাথে ব্যাটেল গুলো আমরা একটুখানি এখানে দেখে নিই। কার 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 ব্যাটেল হয়েছিল? হুমায়ুনের ব্যাটেল হয়েছিল। আকবর হচ্ছে মুঘল এম্পায়ারের মুঘল সাম্রাজ্যের সব থেকে সর্বশ্রেষ্ঠ সম্রাট বলে গণনা করা হয়, এবং মুঘল সম্রাট এস্টাবলিশমেন্ট, যদি আমরা মুঘলের এস্টাবলিশমেন্ট দেখি তাহলে আমরা পানিপথের প্রথম যুদ্ধ যেটা ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে হয়েছিল 1526-এ, তার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত ঘটে ভারতবর্ষে, এবং তারা এক ধরনের যুদ্ধ পদ্ধতি ফলো করতে, যেটাকে বলা হচ্ছে তুগলমা যুদ্ধ পদ্ধতি। এই তুগলমা বা যুদ্ধ পদ্ধতি, এই যুদ্ধ পদ্ধতিটা আকবর কোথা থেকে শিখেছিলেন? অ্যাকচুয়ালি এটা গোটা ওয়ার্ল্ডকে যদি আমরা একটু হিস্ট্রিতে যাই তাহলে দেখবো যে অটোমানরা ফার্স্ট এই গান পাউডারের ইউজেস বা কামান বানানো বা এই যে যুদ্ধ পদ্ধতি রুমি বা তুগলমা যুদ্ধ পদ্ধতি, এই পদ্ধতিগুলোকে ইন্ট্রোডিউস করেন। তার জন্য অটোমান এম্পায়ারের যখন কনস্টান্টিনোপলের পতন দেখবো, তারপরে যে অটোমান এম্পায়ারের এত বিরাট বিস্তৃতি, সেটা কিন্তু তাদের যুদ্ধ পদ্ধতির জন্যই ছিল। তো যাই হোক, বা আমরা যখন যুদ্ধ পদ্ধতি হচ্ছে এমন একটা বিষয়, আজকের দিনে দাঁড়িয়েও আমরা সেই যুদ্ধ পদ্ধতি বা আমাদের ইন্টেলিজেন্স তার উপর বিচার করে যুদ্ধ কে জিতবে কে হারবে সেটা ডিপেন্ড করছে। তো তখনকার দিনে তো আরোই ছিল, মানে যুদ্ধ পদ্ধতি খুব একটা ভাইটাল রোল প্লে করতো। কার কাছে কত সেনা আছে তার থেকেও বেশি ভাইটাল রোল প্লে করতো যুদ্ধ পদ্ধতি। আমরা দেখেছি যে যখন আলেকজান্ডার পুরুকে আক্রমণ করতে আসছে, সেই সময় ঝিলাম নদীর তীরে যে হিদাসপাসের যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে যখন আলেকজান্ডারের সেনা ঝিলাম নদীটা ক্রস করলো, তারপর এদিকে এসে দেখছে বড় বড় ওয়ার এলিফ্যান্ট। ওরা কোনোদিন, আলেকজান্ডারের সেনা কোনোদিন ওয়ার এলিফ্যান্ট দেখেইনি তার আগে। তো ওয়ার এলিফ্যান্ট দেখে প্রথমে তো তারা একদম মানে ভয়ে আবার উল্টো দিকে পেরিয়ে চলে গেছিল। তারপরে আবার যুদ্ধ হয় এবং পুরু খুব মানে সাহসের সাথে আলেকজান্ডারের সাথে যুদ্ধ করে, এবং বলা হয় যে তিনি নাকি যুদ্ধে হেরে যান। তিনি নাকি এই জন্য বলছে কারণ এখন অনেক ডকুমেন্টারি অনেক কিছু ক্লেম করছে যে না, হেরে যাননি, যদি হেরে যেত তাহলে তাহলে কিন্তু আলেকজান্ডার ফিরিয়ে দিত না, যদি তাই হতো তাহলে তো আরো অনেককে ফিরিয়ে দিতে পারতো। যাই হোক, সেটা নিয়ে আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, বাট আমাদের যেটা হিস্ট্রি বইতে আছে সেটাই আমরা পড়বো যে পুরু যুদ্ধে হেরে যান, কিন্তু পুরো সাহসিকতার উপর আলেকজান্ডার এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন যে তিনি তার রাজ্য ফিরিয়ে দেন। তো যাই হোক, এত কথা বলার একটাই উদ্দেশ্য যে এই যুদ্ধ পদ্ধতি সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতো বা এখনো করে প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে। আর এই রুমি কৌশল বা তুগলুমা কৌশল যেটা বাবর ইন্ট্রোডিউস করে ইন্ডিয়াতে এবং গান পাউডার ইন্ট্রোডিউস করে ইন্ডিয়াতে, সেটাও কিন্তু ফার্স্ট গোটা ওয়ার্ল্ডে ইন্ট্রোডিউস করেছিল অটোমানসরা। ওকে, শেরশাহ সূরির সাথে কার ব্যাটেল হয়? শেরশাহ সূরির সাথে ব্যাটেল হয় বাবরের ছেলে হুমায়ুনের, ব্যাটেল অফ চৌসা। ব্যাটেল অফ চৌসা কবে হয়েছিল? 1539। এই সালগুলো যেন একদম একদম ঠোঁটে লেগে থাকে, ঠোঁটে, হোটো পে কিসি কা নাম নেই, এসব ইয়ার মনে রাখবে, ঠিক আছে?
আর তারপর হচ্ছে ব্যাটেল অফ বিলগ্রাম বা ব্যাটেল অফ কানিউজ 1540, এটাকে ব্যাটেল অফ কানিউজও বলা হয়। কানৌজ কার রাজধানী ছিল বলতো? কনৌজ কার রাজধানী ছিল? এটা হচ্ছে 1540। দুটো ব্যাটেলেই হুমায়ুনকে হারিয়ে দেয়, তাই তো? এবং শেরশাহ সূরির টম্ব কোথায় অবস্থিত, কবর কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত, সাসারামে। শেরশাহ সূরি কি করেছিলেন? জিটি রোড বানিয়েছিলেন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মধ্যে মাঝে মাঝে হচ্ছে তোমার সারাই বানিয়েছিলেন, সারাই, যেখানে রেস্ট করতে পারবে পথযাত্রীরা, বা রেস্টিং প্লেস বানিয়েছিলেন। বিভিন্ন দাতব্য চিকিৎসালয় বানিয়েছিলেন, আরো অনেক কিছু করেছিলেন। এবং শেরশাহ সূরি হচ্ছে একটা সিটিও বানিয়েছিল, সিটিটার নাম তোমরা বলবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার, সেখানে একটা স্লাইড ফাঁকা রেখেছিলাম আমি এখানের বাকিদের সম্পর্কে বলার জন্য, কিন্তু আমি এটাতে বলছি না, ক্লাসটা হয়তো অনেক বড় হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, হু হ্যাজ বিকেম দ্য ফার্স্ট উইমেন ডিরেক্টর জেনারেল অফ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ? কে প্রথম ICAR এর পরিচালক হন? সঞ্জয় বর্মা, বিনোদ আগরওয়াল, প্রকাশ চাঁদ, নাকি নল্যাথা, বাবারে নামটাই কিরকম, এন কালাই সেলভি, এন কালাই সেলভি। কে প্রথম ICAR এর প্রথম মহিলা মহাপরিচালক, মানে ডিজি, তাই তো? হ্যাঁ, ডিরেক্টর জেনারেল অ্যাপয়েন্ট হয়েছিলেন। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তোমরা একটুখানি কষ্ট করে উচ্চারণ করে নিও, আমার দ্বারা তো এই মুহূর্তে হচ্ছে না। Next, question number 7. The Constitution of India is a sovereign, socialist, secular, democratic republic with a dash system of government. ভারতের সংবিধান একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র যার একটি ড্যাশ সরকারি ব্যবস্থা রয়েছে বা প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। ইউনিটারি, পার্লামেন্টারি, মোনার্কিয়াল, নাকি প্রেসিডেন্সিয়াল? বাজে লেখা হচ্ছে, বাদ দাও। কি ধরনের আমাদের পার্লামেন্টারি সিস্টেম, নাকি মনার্কিয়াল, নাকি প্রেসিডেন্সিয়াল সিস্টেম? অবশ্যই অপশন বি এখানে সঠিক উত্তর, পার্লামেন্টারি সিস্টেম, যেটা আমরা কোথা থেকে নিয়েছি না ইউকে থেকে নিয়েছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, which is the minimum quorum required in the Lok Sabha so that it can transact any business? লোকসভার কোনো বিষয় পরিচালনার জন্য ন্যূনতম কত কোরামের প্রয়োজন হয়? 1/5 of the total member of the house, 1/10, 1/4, নাকি 1/3? 1/10 প্রয়োজন হয়, ঠিক আছে? 1/10 of the total member of house এর প্রয়োজন হয় মিনিমাম কোরাম গঠন করার জন্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, in a web browser which of the following is used to save frequently visited website? ওয়েব ব্রাউজার যেমন হচ্ছে ক্রোম, অপেরা মিনি, মোজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে সমস্ত তোমার ওয়েব ব্রাউজার। মাইক্রোসফট ওয়েজ, এগুলো ওয়েব ব্রাউজার। এই ওয়েব ব্রাউজারে যদি কোনো ওয়েবসাইট ফ্রিকুয়েন্টলি ভিজিট করা হয় এবং সেটাকে যদি তুমি সেভ করে রাখতে চাও, তাহলে সেটা কোথায় সেভ থাকবে? হিস্ট্রিতে তো থাকবে, যেটা তুমি ডিলিট করে দাও সেটা বাদ দাও। টাস্ক ম্যানেজার, ফেভারিটস, নাকি সেভ অ্যাজ, কোনখানে থাকে? যেটা তুমি ফ্রিকুয়েন্টলি ভিজিট করবে সেটা অবভিয়াসলি তোমার ফেভারিট ওয়েবসাইটের মধ্যেই হবে। সেটা ইউটিউব হতে পারে, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, সেটা ফেসবুক হতে পারে, সেটা অন্য কোনো ওয়েবসাইট হতে পারে, যে কোনো নেটফ্লিক্স হতে পারে। আমি তো কমনলি ইউজ, যদি তুমি ল্যাপটপে করো তাহলে সেটা তোমার ওয়েবসাইটের মাধ্যমেই দেখতে হবে। তো সেই যে কমনলি ইউজ ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলো তোমার ফেভারিটে সেভ থাকে, ঠিক আছে? ফেভারিটে সেভ থাকে। বা বুকমার্ক, এখানে অপশন যদি থাকতো বুকমার্কও হতো, বুকমার্ক অপশনেও সেভ থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, জাকির হোসেন is associated with which musical instrument? জাকির হোসেন কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত? ফেমাস নাম, রিসেন্টলি মারা গেছেন তাই আরো ইম্পর্টেন্ট হয়ে যায়। ভায়োলিন, গিটার, তবলা, নাকি সাহনাই? তবলা নিয়ে বসে আছে তো তবলাতেই হবে। অপশন ডি হচ্ছে এখানে, সি হচ্ছে এখানে সঠিক উত্তর। জাকির খান কিন্তু নয়, ঠিক আছে? জাকির খান হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিয়ান, এবং মানে আমার তো ভীষণ পছন্দের একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান বলতে পারো।
আশা করি তোমাদের অনেকেরই পছন্দের স্ট্যান্ড আপ কমেডিয়ান হবে, মানে উনি যে জনারে কমেডি করেন সেই জনারে অন্য কেউ কমেডি করে না, যেটা আমার মানে আলাদা লাগে ওনার 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 ইয়েতে। যেমন রাভি গুপ্তা, উনি তো মানে ছেড়েই দাও, কমেডি নিয়ে বলতে গেলে এখন অন্য কিছুই হয়ে যাবে। তো জাকির হোসেন অ্যাসোসিয়েটেড উইথ তবলা, জাকির হোসেনের সম্পর্কে যে যে ইনফরমেশন গুলো মনে রাখতে হবে, যেটা ভুললে একদমই চলবে না, যেহেতু রিসেন্টলি উনি মারা গেছেন, তাই অবশ্যই অবশ্যই এই ইনফরমেশন গুলো মনে রাখবে। তিনি কোন ঘরানার থেকে বিলং করতেন? পাঞ্জাব ঘরানা থেকে বিলং করতেন, ঠিক আছে, পাঞ্জাব ঘরানা থেকে বিলং করতেন। তার ফাদার ছিলেন ওস্তাদ আল্লাহ রাখা খা, যিনি ছিলেন এই পাঞ্জাব ঘরানার ফাউন্ডার, ঠিক আছে, ফাদার ওস্তাদ আল্লাহ রাখা খান, এবং হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ পাঞ্জাব ঘরানা। ঘরানা নিয়ে আমরা পড়বো অবশ্যই। কবে পদ্মভূষণ পেয়েছিলেন, কবে পদ্মশ্রী পেয়েছিলেন, কবে সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিলেন, সব করা মনে রাখতে হবে। কবে পেয়েছিলেন? পদ্মভূষণ পেয়েছিলেন in the year of 2002। পদ্ম বিভূষণ পেয়েছিলেন in the year of 2023 and পদ্মশ্রী পেয়েছিলেন in the year of 1988। আর সঙ্গীত নাটক একাডেমি একাডেমি অ্যাওয়ার্ড এটা পেয়েছিলেন 1990 1990s এ। এবং টোটাল চারটে গ্র্যামি পেয়েছে, টোটাল চারটে গ্র্যামি পেয়েছে, ঠিক আছে। তিনটে 2024 উইথ দ্য ব্যান্ড শক্তি, যেটা হচ্ছে তোমার শক্তি ব্যান্ডটা কার বলো না, ব্রেথলেস গানটা কার, যা। আর একটা হচ্ছে, তিনটে হচ্ছে 2024 পেয়েছে শক্তি ব্যান্ডের সাথে, এখানে লিখে দিচ্ছি, আমার একদম মনে পড়ছে না। ব্রেথলেস গানটা কার লেখা? ব্ল্যাঙ্ক হয়ে গেল, জাস্ট এ মিনিট, আমি বলে দিচ্ছি। শঙ্কর মহাদেবন। শক্তি ব্যান্ডটা হচ্ছে শঙ্কর মহাদেবন, ওই ব্যান্ডের সাথে গ্র্যামিটা শেয়ার করছে। এবং 2009 একটা গ্র্যামি পেয়েছিলেন, যেটা হচ্ছে তার গ্লোবাল ড্রাম প্রজেক্টের ওপর। ওকে, এই কটা ইনফরমেশন কিন্তু জাকির হোসেন সম্পর্কে মনে রাখতেই হবে। এই যে তিনটে গ্র্যামি রয়েছে, এটা লিখে দিচ্ছি আমি এখানে ডিটেলসে, আগের স্লাইডটা লিখে দিই, যেটা ফাঁকা ছিল। জাকির হোসেন হাইয়েস্ট গ্র্যামি এনার কাছেই আছে, ঠিক আছে, ইন্ডিয়ানদের মধ্যে। 2024 যে কটা গ্র্যামি পেয়েছে, একটা হচ্ছে পাস্তো পারফরমেন্সের জন্য, সেকেন্ড হচ্ছে অ্যাজ উই স্পিক অ্যালবাম, আর 3 নম্বর হচ্ছে দ্য মোমেন্ট অ্যালবাম। আর এখানে কি মনে রাখবো? শক্তি ব্যান্ড, শঙ্কর মহাদেবন। ব্রেথলেস হিসেবে মনে রাখবে, মনে থাকবে, ঠিক আছে। ওকে, আর এখানে কিছু ছিল কি বলার মতো? না, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। The who among the following was defeated by Mauryan Empire চন্দ্রগুপ্ত মৌর্য? মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য কাছে নিম্নলিখিত মৌর্যের কাছে নিম্নলিখিত কোন রাজা পরাজিত হয়েছিলেন? কি সব বাংলা হয়েছে? কোন রাজা পরাজিত হয়েছিলেন?
সেলুকাস নেক্টার, অ্যান্টিওকাস হবে টলেমি, আর এটা হচ্ছে আলেকজান্ডার। আলেকজান্ডারটা এই স্পেলিং লিখেছে, আমি এটা ঠিক করে দেবো, ছেড়ে দাও। তো সেলুকাস নেক্টারকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন, সেলুকাস নেক্টারকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন এবং তার মেয়েকে বিয়ে করেছিলেন হেলেনাকে। কারণ আলেকজান্ডারের মৃত্যুর পর আমরা দেখলাম যে তার যে সাম্রাজ্য ছিল সেটা তার বিভিন্ন সেনাপতিদের মধ্যে ভাগ হয়ে যান, এবং সেলুকাস নেক্টারের ভাগে পড়েছিল এই আফগানিস্তান বা কাবুল এই অঞ্চলটা, এবং তার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ হয় এবং যুদ্ধে সেলুকাস নেক্টার পরাজিত হন, এবং সেলুকাস নেক্টার পরাজিত হওয়ার পরে তার কন্যা হেলেনের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়। আর চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হারিয়ে, কোন রাজাকে হারিয়ে সিংহাসনে বসেন? না, ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন, ধননন্দকে পরাজিত করে। ধননন্দ কোন বংশের রাজা ছিল? না, নন্দ বংশের রাজা ছিল, নন্দ বংশের শেষ রাজা ছিলেন। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ এটা ছিলেন প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আচ্ছা, এরপর কি যেন বলতে গেলাম, হ্যাঁ, চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম হচ্ছে বিন্দুসার, বিম্বিসার নয় কিন্তু, বিন্দুসার। এবং বিন্দুসারের ছেলের নাম হচ্ছে দ্য গ্রেট অশোক। অশোক, তাই তো? বিন্দুসারের ছেলের নাম হচ্ছে অশোক, আমরা পরের দিন পড়বো অশোক সম্পর্কে। এই যে অ্যান্টিওকাস ছিল, এই অ্যান্টিওকাসের কাছে একটা তোমার বিন্দুসার একটা রিকোয়েস্ট পাঠিয়েছিল অ্যান্টিওকাসের কাছে, যে অ্যান্টিওকাস ছিল অ্যান্টিগোনাস হয়ে গেছে, এটা অ্যান্টিওকাস হবে, স্পেলিংটা ভুল লিখেছে, ANTIOCHUS, আর এটা হচ্ছে আলেকজান্ডার হবে। ঠিক আছে, এই অ্যান্টিওকাসের কাছে বিন্দুসার রিকোয়েস্ট পাঠিয়েছিল যে একটা ফিলোসফার, ওয়াইন ডিস্টিলার এবং কিছু ড্রাই ফিগ পাঠাতে। ড্রাই ফিগ মানে ওই আঞ্জির টাইপের যে সমস্ত এগুলো রয়েছে সেগুলো পাঠাতে। তো অ্যান্টিওকাস ফিলোসফার পাঠাননি, কিন্তু বাকি যে দুটো জিনিস পাঠিয়েছিল। কি রিকোয়েস্ট করেছিল? না, ওয়াইন ডিস্টিলার পাঠাতে, তারপর হচ্ছে ফিলোসফার পাঠাতে একটা, এবং ড্রাই ফিগ পাঠাতে। যার মধ্যে হচ্ছে ফিলোসফার পাঠাননি এটা, আর এটা পাঠিয়েছিল। বিন্দুসারের কন্টেম্পোরারি ছিলেন এবং অ্যান্টিওকাস হচ্ছে সিরিয়ার রুলার ছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। 12 কোথায় গেল? 13 চলে আসলো। In Golgi apparatus, the maturing phase is biconcave, spherical, concave নাকি convex? Golgi apparatus এ maturing phase যেটা হয় সেটা কি রকমের হয়? কনকেভ, কনভেক্স, স্ফেরিক্যাল নাকি বাইকনকেভ? ম্যাচুয়ারিং ফেজ হচ্ছে তোমার কনকেভ স্ট্রাকচারের হয়, ঠিক আছে। গলগি অ্যাপারেটাস দুটো ফেজ হয়, একটা হচ্ছে ম্যাচুয়ারিং ফেজ, একটা হচ্ছে তোমার প্রিমিটিভ ফেজ, ঠিক আছে। তো সিস ফেজটা হচ্ছে, এক মিনিট, এটাকে আমরা সিস ফেজ আর ট্রান্স ফেজও বলতে পারি, সিস আর ট্রান্স। এই যে সিস ফেজ এটা হচ্ছে তোমার টুয়ার্ডস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, ঠিক আছে। মানে এই সাইডটাতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিনটা সিনথেসিস হচ্ছে, প্রোটিন সিনথেসিস হচ্ছে বা ফ্যাট সিনথেসিস হচ্ছে, যাই সিনথেসিস হচ্ছে সেটা গলগি অ্যাপারেটাসের এই ফেজ দিয়ে ঢুকছে, এটা সিস ফেজ, এবং এটা হচ্ছে ট্রান্স ফেজ। এই ফেজটা দিয়ে বেরোচ্ছে, যেখানে মাঝখানে কি হচ্ছে? প্যাকিং হচ্ছে। তাই জন্য গলগি অ্যাপারেটাসকে কি বলা হয়? পোস্ট অফিস অফ সেল, পোস্ট অফিস অফ সেল বলা হয় গলগি অ্যাপারেটাসকে। ওকে, ট্রান্সফেজ তাহলে ম্যাচিউরিং ফেজ যেটা হচ্ছে কনকেভ, আর সিসটা হচ্ছে কনভেক্স। দেখতেই পাচ্ছ এরকম হয়ে আছে, আর এটা হচ্ছে এরম হয়ে আছে, এরকম হয়ে আছে, এটা এটা এরম হয়ে আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার আবার 13 হয়ে গেছে। When a motor makes a strap turns at the high speed, we tend to get thrown to one side. This example is based on which laws of motion? যখন মোটর কারের মধ্যে চলি আমরা, তখন যখন হাই স্পিডে টার্ন করে, then we tend to get thrown one side, আমরা একটা সাইডে
বেঁকে যায়, যে স্পিডে টার্ন করছে সেই একটা সাইডে বেঁকে যায়। দিস ইজ এ এক্সাম্পল বেসড অন হুইচ ল অফ মোশন। এটা ল অফ ইনার্শিয়া, মোশন ল অফ ইনার্শিয়ার উপর বেস করে। তো ল অফ ইনার্শিয়া আমরা কোথা থেকে পাচ্ছি? ফার্স্ট ল অফ মোশন থেকে পাচ্ছি। তো ফার্স্ট ল অফ মোশনের উপর বেস করে এই অবজারভেশনটা আমরা দেখতে পাচ্ছি। কারণ আমাদের নিচের বডি পার্টটা যেখানটাতে ছিল সেটা তার স্থিতিজাড্যের জন্য সেম জায়গায় থাকতে চাইছে, কিন্তু আপার পার্টটা কি হচ্ছে না, মুভ করে যাচ্ছে। যেহেতু ওটা ফ্রি, মানে ওটাও স্টেডি অবস্থাতে ছিল কিন্তু ওটা মুভ করছে, তো তার জন্য আমরা একটা সাইডে বেন্ড করে যাচ্ছি। সেটা ল অফ ইনার্শিয়া থেকে পাচ্ছি, এবং ল অফ ইনার্শিয়া বা জাড্ডের সূত্র সেটা ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা পাচ্ছি। এম.এস. সুব্বলক্ষ্মী আর লেজেন্ড ইন ইন্ডিয়ান নোন ফর হুইচ অফ দ্য ফলোইং। ভারতের একজন কিংবদন্তি এম.এস. সুব্বলক্ষ্মী নিচের কোনটির জন্য পরিচিত? গজল মিউজিক, সুফি, হিন্দুস্তানি নাকি কার্নেটিক মিউজিক? এম.এস. সুব্বলক্ষ্মীর নাম কার্নেটিক মিউজিকের সঙ্গে জড়িত। এটা ছবিটা উড়ে গেছে। কার্নেটিক মিউজিকের সঙ্গে জড়িত, ঠিক আছে। কার্নেটিক মিউজিক পারফর্ম করা হয় সাউথ ইন্ডিয়াতে। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? নিচের মধ্যে কে ভারতের প্রথম নির্বাচনী কমিশনার ছিলেন? ডক্টর নাগেন্দ্র সিং। নাগেন্দ্র সিং, আই এম শিওর যেটা রাজেন্দ্র সিং ছিল, টাইপ করতে গিয়ে নাগেন্দ্র সিং করেছে। এস.পি. সেন বর্মা, সুকুমার সেন নাকি কে.ভি. কেম সুন্দরম? কে ছিলেন ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার? আমি জানি না, কিন্তু আমি যে টাইপ করেছি আমি কোয়েশ্চেনটা দেখিনি যে কি ছিল। তো এটা মেবি রাজেন্দ্র সিং ছিল, আই ডোন্ট নো। তো সঠিক উত্তর হচ্ছে এখানে সুকুমার সেন। সুকুমার সেন হচ্ছে ফার্স্ট ইলেকশন কমিশনার ছিলেন। ফার্স্ট ইলেকশন কবে হয়েছিল? 1952 তে, তাই তো? 1951 হয়েছিল ফার্স্ট ইলেকশন। অ্যান্ড এখন ইন প্রেজেন্ট ইলেকশন কমিশনার কে আছেন সেটা তোমরা কমেন্ট করে বলবে। যদি কোনো ডাউট থাকে তোমরা বলতে পারো। আজকে ক্লাসটা একটুখানি হচপচ হয়ে গেল টাইপিং অ্যান্ড অল এই সমস্ত কিছু নিয়ে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং তোমাদের যারা যারা ক্লাসটা নতুন দেখছো আজকে সাবস্ক্রাইব করে নিও। যদি কোনো ডাউট থাকে তাহলে ডাউট সেকশনে বা কমেন্ট সেকশনে বলতে পারো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।